2013 সাল থেকে এলভিরা নাবিউলিনা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসাবে কাজ করতেছেন। বলা হয় তাকে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ একজন ব্যক্তি, যিনি বিশ্বের সেরা ব্যাংকারদের তালিকায় বেশ কয়েকবার স্থান পেয়েছেন। অনেকেই তাকে রাশিয়ার সবচেয়ে ক্ষমতাসীন নারী হিসাবে মনে করে, কিন্তু প্রশ্ন হলো, এমন একটি দেশ যেখানে ক্ষমতার বেশিরভাগ অংশই শক্তিশালী পুরুষদের হাতে, সেখানে এলভিরা নাবিউলিনা কিভাবে বিশ্বের অন্যতম প্রভাবশালী কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে পৌঁছালেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভবিষ্যতে কি তিনি রাশিয়ার সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে রয়েছেন? সাধারণত রাশিয়ার নেতাদের কথা বললে একজন কঠোর ও আত্মবিশ্বাসী পুরুষের ছবি চোখে ভেসে ওঠে, আর তিনি হচ্ছেন ভ্লাদিমির পুতিন। এলভিরা নাবিউলিনা সেই ধারণার সঙ্গে পুরোপুরি না মিললেও অনেকের মতে তিনি অত্যন্ত মেধাবী একজন অর্থনীতিবিদ। বিশ্বের অনেক দেশে তার ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। বিশেষ করে 2014 সালের অর্থনৈতিক সংকটের সময় রাশিয়ার অর্থনীতিকে স্থিতিশীল রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি কখনো প্রকাশ্যে কিছু বলেননি, তবে যুদ্ধ শুরুর পর তাকে পুরো কালো পোশাকে দেখা যায়। অনেকের বিশ্বাস, পোশাকের মাধ্যমেই তিনি নিজের অবস্থান প্রকাশ করার চেষ্টা করেছিলেন। এছাড়া এমনও গুজব রয়েছে যে রাশিয়া ইউক্রেনে হামলার নির্দেশ দেওয়ার পর এলভিরা নাবিউলিনা তার পদ ছেড়ে দিতে চেয়েছিলেন। পুতিনের শীর্ষ নেতাদের একজন এলভিরা নাবিউলিনা, যিনি ইউক্রেন আক্রমণের প্রতি অসন্তুষ্ট ছিলেন। অন্যদিকে রাশিয়ার ভিতরে পুতিনের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। যদিও কেউ তা করেছিল, তাহলে তার পরিণতি হয়েছিল ইয়েভগেনি প্রিগোজিনের মতো, যিনি পুতিনের বিরুদ্ধে সংক্ষিপ্ত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং রহস্যজনকভাবে একটি বিমান দুর্ঘটনায় তাকে হত্যা করা হয়েছিল। এসব ঘটনা ও নানা গুঞ্জনের পর প্রেসিডেন্ট এখনও দাবি করেন যে সেন্ট্রাল ব্যাংকের প্রধান হিসাবে এলভিরা নাবিউলিনার কাজ নিয়ে তিনি সন্তুষ্ট। রাশিয়া সরকার দীর্ঘদিন ধরেই গণমাধ্যমের উপর শক্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছে। দেশের প্রধান টেলিভিশন চ্যানেলগুলি ইউক্রেন যুদ্ধকে বিশ্বের সামরিক অভিযান হিসাবে তুলে ধরে এবং অর্থনৈতিক সমস্যার জন্য পশ্চিমা দেশগুলিকে দায়ী করে। 2024 সালে যুদ্ধ চলাকালীন সময়ে ভ্লাদিমির পুতিনের জনপ্রিয়তা অনেক বেশি ছিল। একই সঙ্গে সরকার বিরোধী যে কোনো আন্দোলন দ্রুত দমন করা হয়। এসব কারণে অনেকের কাছেই এটি একটি রহস্য যে ইউক্রেন যুদ্ধ নিয়ে ভিন্ন মতের ইঙ্গিত দেওয়ার সত্ত্বেও এলভিরা নাবিউলিনার প্রতি পুতিন কেন এখনও আস্থা রেখেছেন। 2014 সালের 16 জানুয়ারি ক্রেমলিন একটি অপ্রত্যাশিত খবর জানায়। এলভিরা নাবিউলিনা রাশিয়ার ফাইন্যান্স ডেতে তার নির্ধারিত উপস্থিতি বাতিল করেন, তবে রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। পরে ক্রেমলিনের এক সংবাদ সম্মেলনে মস্কোর একটি হাসপাতালে তার অস্ত্রোপচারের গুজব নিয়ে প্রশ্ন উঠে। ক্রেমলিনের প্রেস সেক্রেটারি বলেন যে প্রশ্নটি অনুপযুক্ত এবং তিনি এর উত্তর দিতে অস্বীকার করেন। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসাবে এলভিরা নাবিউলিনার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই তার স্বাস্থ্য নিয়ে অনেকের আগ্রহ থাকলেও ক্রেমলিন এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। এতে নানা প্রশ্ন ও গুঞ্জন ছড়িয়ে পড়ে, বিশেষ করে কারণ পুতিন নিজেই এর আগে প্রকাশ্যে তার কাজের প্রশংসা করেছিলেন। এছাড়া নাবিউলিনার পুতিনের সাথে দীর্ঘ কাজের ইতিহাস রয়েছে, এমনকি তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেও। এলভিরা রাশিয়ার অধিকাংশ নেতাদের মতো ক্ষমতাশালী পরিবার থেকে আসেননি। তিনি খুবই সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন। 1990-এর দশকের শেষের দিকে এলভিরা নাবিউলিনা বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করেন। এরপর 2000 সালে তিনি প্রথমবারের মতো পুতিনের সঙ্গে কাজ করার সুযোগ পান। পরে তিনি অর্থনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। 2012 সালে পুতিনের অর্থনৈতিক বিষয়ক সহকারী নিযুক্ত হন। তখন তিনি মূলত বিশ্বের অন্যান্য দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে পুতিনের ডান হাত হয়ে উঠেছিলেন। পুতিন তাকে যথেষ্ট পছন্দ করতেন বলেই তাকে সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছিল। এই পদে দায়িত্ব পালনকারী হিসাবে তিনিই ছিলেন প্রথম নারী। রাশিয়ার নেতৃত্বের সাথে কোনো বংশগত সম্পর্ক ছাড়া কারো জন্য এত উঁচু পদে পৌঁছানো বিরল ছিল, বিশেষত একজন নারীর জন্য। অনেকের ধারণা ইউক্রেন যুদ্ধের কারণে এলভিরা নাবিউলিনার কাজ আগের চেয়ে অনেক কঠিন হয়ে গেছে। 2022 সালের শুরুতে রাশিয়ার অর্থনীতি কিছুটা স্বাভাবিক ছিল, কিন্তু ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে বিশ্ববাজারে রাশিয়ার তেল বিক্রি হওয়া বন্ধ হয়ে যায় এবং বিদেশে থাকা প্রায় $300 বিলিয়ন
রুশ সম্পদ জব্দ করা হয়, যার কারণে রাশিয়ার অর্থনীতি অনেকটা চাপে পড়ে যায়। আর সেই পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল এলভিরার উপর। তবে এত নিষেধাজ্ঞার পরও রাশিয়া এখনও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করতেছে, যা দেশটিকে যুদ্ধে চালিয়ে যেতে সাহায্য করতেছে। অন্যদিকে 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখলের পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি বড় সংকটে পড়েছিল। সেই সময় এলভিরা নাভিউলিনা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে অর্থনীতিকে আবার স্থিতিশীল করতে সক্ষম হয়েছিলেন।